বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রসঙ্গ ইরান। ইতিহাসের এক প্রাচীন সভ্যতা ইরান। বলা হয়ে থাকে ইরান এক প্রাকৃতিক দুর্গ। কিন্তু প্রশ্ন হলো, ইরান প্রাকৃতিক দুর্গ হওয়া সত্ত্বেও কেন বারবার বিদেশি শক্তির দ্বারা আক্রমণের শিকার হতে হয়েছে? এর একটি অন্যতম কারণ তার ভৌগোলিক অবস্থান। ইরান মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া এবং ইউরোপের এক সংযোগস্থলে অবস্থিত। কাজেই বিশ্বের কোনো শক্তি, কোনো সাম্রাজ্য যখনই বা তার এই সাম্রাজ্যের বিস্তৃতি ঘটাতে চেয়েছে, তাদের নজর কেড়েছে ইরানের সেই ভূমি। তাদেরকে প্রথমে পারস্য জয় করতে হয়েছে এবং সে কারণেই ইরান বিভিন্ন সময় বিভিন্নভাবে বহিঃশক্তির আক্রমণের শিকার হতে হয়েছে। আজকে আমরা জানব গ্রিক সম্রাট আলেকজান্ডার থেকে তৈমুর লং পর্যন্ত ইরান যে বারবার বহিঃশক্তির দ্বারা আক্রমণের শিকার হয়েছে তার একটি ক্ষুদ্র ইতিহাস। প্রথমে গ্রিক সম্রাট আলেকজান্ডারের ইরান আক্রমণ। বলা হয়ে থাকে তিনি খ্রিস্টপূর্ব 330 কিংবা 331 তিনি পারস্য অভিযানে পারস্য আক্রমণ করে পারস্য জয় করে নেন এবং পারস্য জয়ের পরে তিনি 4 বৎসর জীবিত ছিলেন। কিন্তু পারস্য জয়ের 4 বৎসরের মধ্যে আমরা যে দৃশ্যটি দেখতে পাই সেটা হচ্ছে যে আলেকজান্ডার ইরানি সভ্যতা, ইরানি সাহিত্য, ইরানের সংস্কৃতিতে মুগ্ধ হয়ে তিনি অনেকটাই ইরানি বনে গিয়েছিলেন এবং তার যে সৈনিক, গ্রিক সৈনিকদেরকে তিনি ইরানি মেয়েদের সাথে বিয়ে দিয়ে এখানে তাদের সাথে একটি সংস্কৃতি মেলবন্ধন স্থাপন করেছিলেন এবং তিনি গ্রিক পোশাক পরিহার করে আলেকজান্ডার ইরানি পোশাক পরে এখান থেকে তিনি ভারত অভিযানে রওনা দিয়ে ভারতের একাংশ জয় করেছিলেন। কাজী ইরানকে জয় করেছিলেন ঠিকই তিনি, কিন্তু পরবর্তী পর্যায়ে ইরানির মতো ইরানি হয়েই ইরানকে শাসন করেছিলেন। এটাই হচ্ছে ইরানের সবচেয়ে বড় শক্তি। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো যে তিনি ইরানকে কোন পথে আক্রমণ করেছিলেন। কারণ ইরান প্রাকৃতিক দুর্যোগ তার ভৌগোলিক অবস্থান থেকে। ইরানের উত্তরে ক্যাম্পিয়ান সাগর এবং অ্যান্ড্রুস পর্বতমালা, পশ্চিমে ইরাক এবং তুরস্ক, পূর্ব দিকে পাকিস্তান এবং আফগানিস্তান, আর দক্ষিণ দিকে আছে ওমান সাগর এবং পারস্য উপসাগর। এই যে ভৌগোলিক অবস্থান, এর ভিতরে সবচেয়ে সহজ যে পথ সেটা হচ্ছে পশ্চিম দিকে সেই ইরাক সীমান্তবর্তী যে এলাকা, ইরান ইরাক সীমান্তবর্তী যে এলাকা, সেই এলাকাটি যদিও এখানে জাগ্রুস পর্বতমালা আছে, কিন্তু তার পাশে এখানে মেসোপটেমিয়া অঞ্চলে একটি সমতল ভূমি রয়েছে, যে ভূমি ব্যবহার করে সহজে ইরানে প্রবেশ করা যায় এবং গ্রিক সম্রাট আলেকজান্ডার সেই পথটি ব্যবহার করেছিলেন এবং তিনি ইরান জয় করেছিলেন। পরবর্তী পর্যায়ে আরবরা যখন ইরান আক্রমণ করলেন, তারা সেই পশ্চিম দিকের পথটি তারা অনুসরণ করলেন। সেটি তারা সেই পথটি ব্যবহার করে, বলা হয় থাকে দক্ষিণ পশ্চিম অঞ্চলটি ব্যবহার করে তারা আক্রমণ করেছিলেন এবং সেই আক্রমণ পরিচালনা করেছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সময়ে তার সেনাপতি সাদ ইবনে আবু আক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি 636 খ্রিস্টাব্দে পারস্য অভিযান পরিচালনা করে পারস্যের একাংশ দখল করেন এবং পরবর্তী খলিফা, ইসলামের তৃতীয় খলিফা হযরত
ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় 651 খ্রিস্টাব্দে আরব কর্তৃক পুরো পারস্য জয় হয় এবং সেখানে ইসলামের শাসন প্রতিষ্ঠা হয়। ইসলামী শাসন কায়েম হওয়ার পরে আমরা ইরানের যে পরিবর্তনটি লক্ষ্য করি সেটা হচ্ছে যে সেখানে আরবরা সেই আলেকজান্ডারের মতোই ইরানের সংস্কৃতিতে, ইরানের তাদের কৃষ্টিতে, তাদের তাদের সংস্কৃতির সংস্পর্শে এসে তারা ইরানি হয়ে গেলেন এবং সেখানে তাদের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন। তারা তাদেরকে মুসলমান হিসেবে তাদেরকে একতাবদ্ধ করলেন এবং সেখানে তারা শাসন করলেন এবং ইরানি হয়েই তারা শাসন করলেন। এটাই হচ্ছে ইরানের সবচেয়ে বড় শক্তি এবং আরবদের এই শাসন পরবর্তী পর্যায়ে প্রায় কয়েক শতক পর্যন্ত বিস্তৃত ছিল। খোলাফায়ে রাশিদিন তারা আরব শাসন করেছিলেন। খোলাফায়ে রাশিদিনের পর ইসলামের যে পরবর্তী পর্যায়ে উমাইয়া শাসন ব্যবস্থা আসে, উমাইয়া শাসন আমলেও ইরান আরবদের দখলে ছিল এবং উমাইয়ার পরে আব্বাসীয় শাসন ব্যবস্থা তখনও ইরান আরবদের দখলে ছিল। তারপরে পরবর্তী পর্যায়ে আব্বাসীয়দের শেষ সময়ের যে অবস্থানটা সেটা হচ্ছে যে প্রায় দশক শতকে, নবম দশক শতকের দিকে যে আব্বাসীয় কেন্দ্রীয় যে শাসন ব্যবস্থা সেটা অনেকটাই দুর্বল হয়ে থাকে এবং ইরানের যে স্থানীয় যে শাসন ব্যবস্থা সেটা পুনর্জাগরণ ঘটে এবং তারা অনেকটাই স্বাধীনভাবে ইরান শাসন করতে শুরু করে এবং তারা নামমাত্র খলিফাদেরকে আনুগত্য প্রকাশ করতেন এবং এই সুযোগে তারা অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিলেন এবং এই দুর্বলতার সুযোগ নিয়ে তৃতীয় যে আক্রমণটি হয় সেটা হচ্ছে মঙ্গল জাতি করতে। মঙ্গল এক যাযাবর জাতি, এই জাতিকে সংগঠিত করে চেঙ্গিস খান 1205 খ্রিস্টাব্দে নিজেকে মহান সেনাপতি হিসেবে ঘোষণা করেন এবং তিনি 1219 থেকে 21 খ্রিস্টাব্দে দুর্ধর্ষ আক্রমণের মাধ্যমে তিনি পারস্যকে জয় করার চেষ্টা করেন এবং তিনি পারস্যকে পরাভূত করেন। তিনি পারস্য জয়ের পর 6 থেকে 7 বছর জীবিত ছিলেন, কিন্তু এই সময়টায় উনি পুরো পারস্যকে কর্তৃত্ব করতে পারেননি। উনি ছিলেন অমুসলিম, কিন্তু দীর্ঘদিনের আরব শাসনে পুরো ইরান এবং পুরো পারস্যটাই ছিল মুসলমানদের এক বিশাল চারণভূমি। সেখানে মুসলিম সাহিত্য, মুসলিম সভ্যতা, মুসলিম সংস্কৃতি গড়ে উঠেছিল। তাই চেঙ্গিস খান তার অল্প সময়ের ব্যবধানে পুরো পারস্যকে উনি হাতে নিতে পারেননি। পরবর্তী পর্যায়ে তারই বংশধর, তারই দৌহিত্র, তারই নাতি হালাকু খান 1258 খ্রিস্টাব্দে পুনরায় পারস্য আক্রমণ করেন এবং বাগদাদ সহ ইরানের বিভিন্ন শহর তিনি ধ্বংসাত্মকভাবে আক্রমণের মাধ্যমে পুরো পারস্যকে এবার কর্তৃত্ব করেন এবং তিনি এবং তার পরবর্তী বংশধর তাদের যে মঙ্গোলীয় শাসন সেখানে কায়েম করেন। এখানে বলা হয়ে থাকে যে চেঙ্গিস খান যদিও অমুসলিম ছিলেন, তার পরবর্তী বংশধররা আবার মুসলমান হয়ে গিয়েছিলেন। যেমন খাজান খান 1295 খ্রিস্টাব্দে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এই চেঙ্গিস খান এবং গাজান খানের যে 35 থেকে 40 বছর, এই সময়টুকু শুধু পারস্য বা ইরান অমুসলিমদের শাসনে ছিলেন। পরবর্তী পর্যায়ে আবার মুসলমানরা শাসন করতে থাকেন এবং এই শাসন দীর্ঘ সময় ধরে চলতে থাকে। তৈমুর লং সমরখন্দ থেকে উনি উঠে আসেন। উনি একজন মুসলিম সেনাপতি। উনি
1970 সালে সমরখন্দকে ওনার রাজধানী হিসেবে ঘোষণা করে উনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং 1380 সালে সে পারস্য আক্রমণ করে পারস্যকে জয় করে নেন। তৈমুর লং নিজেকে মঙ্গলদের উত্তরসূরি হিসেবে দাবি করতেন, কিন্তু আসলে তিনি মঙ্গলদের সাথে তাদের কোনো রক্তের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু যে সম্পর্কটি ছিল সেটা হচ্ছে যে তিনি মঙ্গল সেনাপতি চেঙ্গিস খানের সেই যুদ্ধ কৌশল উনি অবলম্বন করতেন এবং তিনি পুরো পারস্যকে জয় করে সেই সমরখন্দ থেকে মধ্য এশিয়া ভারত পর্যন্ত উনি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি যদিও সামরিক দিক দিয়ে অত্যন্ত দুর্ধর্ষ এবং অনেকটি কঠোর ছিলেন, কিন্তু তার আমলে তার এই বিশাল সাম্রাজ্যে পারস্য সংস্কৃতি অনেক ঊর্ধ্বে উঠে আসে। তার পৃষ্ঠপোষকতায় ইসলামী সাহিত্য, পারস্য সাহিত্য সংস্কৃতি এক নতুন যুগে পদার্পণ করে। পারস্য ভাষা মধ্য এশিয়া, এশিয়া এমনকি ভারত পর্যন্ত বিস্তৃতি লাভ করে। এই যে আক্রমণ, তৈমুর লং কর্তৃক পারস্য আক্রমণ, আরব কর্তৃক পারস্য আক্রমণ, আবার সেই খ্রিস্টপূর্বে যদি আমরা যাই সেখানে দেখি যে আলেকজান্ডার দ্য গ্রেট কর্তৃক পারস্য আক্রমণ, এই যতগুলো আক্রমণই আমরা দেখি না কেন, সবগুলো আক্রমণের পরেই আমরা দেখি যে ইরানের আবার পুনর্জাগরণ, ইরানের সভ্যতা সংস্কৃতির আবার উন্মেষ ঘটিয়েছে। আরবরা আক্রমণ করেছে, আরবরা দখল করেছে, আরবরা পারস্য ভাষার পৃষ্ঠপোষক হয়েছে। আরব দেশের শাসন আমলে আমরা যে দৃশ্যটি দেখতে পাই সেখানে সেই পারস্যের বিশাল সংস্কৃতির বিপ্লব ঘটিয়েছে, যে শেখ সাদি, সেই ফেরদৌসি, সেই হাফিজ, সেই সামি, তারা বিশ্বব্যাপী তাদের সমৃদ্ধি, তাদের সাহিত্য ছড়িয়ে দিতে পেরেছে এবং সেটা করেছে আরবদের মাধ্যমে। কাজী যে কোনো বহিঃশক্তি যখনই ইরানকে জয় করেছে, ইরানকে আক্রমণ করে, তারা পুরোপুরি ইরানকে জয় করতে পারেনি, পুরোপুরি হারাতে পারেনি, কারণ ইরান নিজেরাই স্বমহিমায় আবার উদ্ভাসিত হয়েছে। তাদের সেই শক্তি, তাদের সেই সংস্কৃতি স্বমহিমায় সমস্ত অঞ্চলগুলোতে ছড়িয়ে দিতে পেরেছে। পারস্যের ভাষা রাষ্ট্রভাষা হিসেবে ভারতবর্ষ পর্যন্ত শিখিয়ে দিতে পেরেছে। এটাই হচ্ছে ইরানের শক্তি। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো যে বিভিন্ন সময়ে, বিশেষ করে যখন আব্বাসীয় পরবর্তী পর্যায়ে ওসমানীয় খেলাফতের যখন পতন ঘটে, তখন কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কলোনি হিসেবে হয়ে যায়। বিশেষ করে ব্রিটিশ ফরাসিদের কলোনি হিসেবে তারা স্বীকৃতি পায়, তাদেরকে বনে যেতে হয়। ইভেন ভারতবর্ষ পর্যন্ত ব্রিটিশদের কলোনি ছিল, কিন্তু ওই সময়ও ইরানকে কেউ কলোনি বানাতে পারেনি। ইরান এমনই এক সভ্য জাতি, ইরানের সংস্কৃতি সাহিত্য এমনই ধারক বাহক ছিল, কোনো ব্রিটিশ, কোনো ফরাসি, কোনো রাশিয়ান কেউ ইরানকে কলোনি বানাতে পারেনি। তারা প্রভাব বিস্তার করতে পেরেছে। এটাই হচ্ছে ইরানের শক্তি। আজও আমরা যখন দেখি যে বিভিন্নভাবে ইরান আক্রমণের প্রচেষ্টা চালানো হচ্ছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তারা বিভিন্ন সমরবিদরা বিভিন্ন কৌশল অবলম্বন করছে, তারা সৈনিক পাঠাবে, তারা যুদ্ধ বিমান দিয়ে আক্রমণ করছে, ঠিকই আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু একথা সত্য, তারা আক্রমণ করতে পারবে, তাদের শক্তি প্রদর্শন করতে পারবে, তারা বোম্বিং করতে পারবে, কিন্তু তাদের সভ্যতা কখনই ধ্বংস করতে পারবে না। ইতিহাস একথাই বলে দেয়। আমরা শুনে থাকি পত্রিকার পাতায়, আমরা দেখে থাকি বিভিন্ন বক্তব্য যে ইরানকে ধ্বংস করে দেওয়া হবে, ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, এগুলোই বলা যায়, কিন্তু বাস্তবতা, ইতিহাস যদি আমরা সেই খ্রিস্টপূর্ব থেকে আজ অবধি চিন্তা করি, ইরানকে কি কখনো কেউ পরাজিত করতে পেরেছে? হ্যাঁ, থামাতে পেরেছে, কিন্তু পরাজিত করতে পারেনি। পরবর্তী কিছুদিনের মধ্যে ইরান নতুন উদ্দীপনা, নতুন উন্মাদনায় তাদের সভ্যতা সংস্কৃতি নিয়ে আবার পৃথিবীব্যাপী নিজেকে
প্রকাশিত করেছে। ইরানের ইতিহাস, ইরানের সভ্যতা হাজারো বছরের ইতিহাস, হাজারো বছরের সভ্যতা। আমরা কথা বলতে পারি, সভ্যতাকে সাময়িকভাবে থামিয়ে দেওয়া যায়, সভ্যতাকে কখনো ধ্বংস করা যায় না। আমরা বিশ্বাস করি ইরানের সভ্যতা পরবর্তীতে প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকবে। তারা স্বমহিমায় তাদের সংস্কৃতি, তাদের ধর্মীয় আদর্শ নিয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, সে প্রত্যাশা রাখছি। আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।